মর্মহৃদ। পর্ব 11 থেকে 15। লেখিকা শান্তানুর শেখ। ফজরের নামাজ আদায় করে মসজিদে বেশ কিছুক্ষণ ছিলেন ইউসুফ চৌধুরী। অনেকটা বেলা করেই বাড়ি ফিরেছেন। বড়িতে প্রবেশ করবেন এমন সময় গেটের সামনে দেখা হয় রাদের সঙ্গে। অনেক দিন পর রাদ চৌধুরী মহলে এসেছে। শরীরকে ফোনে না পেয়ে সোজা বাড়িতে চলে এসেছে। যদিও এ বাড়িতে আসার তার আরও একটা কারণ থাকে, হেমা চৌধুরী আর সৌরভী ভাবির হাতের মজার মজার রান্না। রাতকে দেখে ইউসুফ চৌধুরী মুচকি হাসি দিয়ে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। হেমা চৌধুরীর রাতকে দেখে খুশি হয়েছেন। বড়দের সামনের রাত এমন একখানা ভাব করে থাকে যেন দুধে ধোয়া তুলসী পাতা। হেমা চৌধুরীর রাতকে বসতে বলে দিনুকে পাঠালেন শরীরকে ডেকে আনার জন্য। শরীর ঘুম ঘুম চোখে নিচে আসে। রাতকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুই সকাল সকাল কি চাই? রাত ঠোঁট কামড়ে রসিকতা করে বলে, তোর গুন্ডি বউটাকে চুরি করতে এসেছি। আরো শুনবি? শরীর রাদের পেট বরাবর খুশি দিয়ে বলে, আমারটা দিব না, চাইলে ইউসুফ চৌধুরীরটা নিয়ে যেতে পারিস। রাত চারদিকে চোখ ঘুরিয়ে দেখে আর কৌতুক ভঙ্গিতে বলে, কোথায় আমার সেতারা সুন্দরী? হেমা চৌধুরীর রাতকে ডেকে নিয়ে ডাইনিং টেবিলে বসালেন। সৌরভী ভাবি একের পর এক নাস্তা দিয়ে টেবিল ভর্তি করে ফেলেছে। রাদের আর তরস সইছে না। চেয়ার টেনে বসেই খাবারের উপর হামলে পড়ে। শরীর ও হেলে দুলে এসে বসে রাদের পাশের চেয়ারে। টিপ টিপ পা ফেলে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল মর্মসী আর তমসাকে। তমসা এসেই শরীরের পাশের চেয়ারটা জোরে টানতে টানতে বসে পড়ল। মর্মসী খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সৌরভীর কাছে গেল। একটা বড় বাটি ভর্তি লুচি নিয়ে টেবিলের দিকে এগিয়ে এসে শব্দ করে বাটিটা টেবিলে রাখল। শরীর আর চোখে দেখছে মর্মসীকে। রাত গোগ্রাসে গিলে যাচ্ছে। মর্মসী হঠাৎ বলে উঠল, রাত ভাইয়া, আপনার বাসায় নাস্তা হয়নি? মর্মসীর এরকম উদ্ভট প্রশ্ন শুনে বিষম খেল রাত। শরীর পানির গ্লাস এগিয়ে দিতে দিতে মর্মসীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল। মর্মসী তাতে ভ্রুক্ষেপ না করে পুনরায় বলল, এত বেশি বেশি খাচ্ছেন কেন? দেখেছেন গলায় আটকে যাচ্ছে। ধীরে ধীরে খান, খাবার তো চলে যাচ্ছে না। এবার রাদের নাজেহাল অবস্থা। কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে কি ইচ্ছে করে এমন করছে? শরীরের চোখে চোখ রেখে মনে মনে বলতে লাগলো, একই মেয়ে রে শরীর, তুই এর প্রেমে দিওয়ানা হয়ে শত শত মেয়ের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিস। এই অদ্ভুত প্রাণী নিয়ে তুই সংসার করবি? রাত কথাগুলো মনে মনে বললেও তার চোখ মুখ দেখে শরীর পুরোটা আন্দাজ করতে পারল। এবার আর চোখ পাকিয়ে লাভ নেই, চুপচাপ খেয়ে এখানে থেকে কেটে পড়তে হবে। রাত কোনোরকম খাবার শেষ করে শরীরের দিকে চোখে ফিসফিস করে বলল, বের হ তাড়াতাড়ি, তোর বউয়ের আপ্যায়ন আর নিতে পারছি না। শরীর মেকি স্বরে বলল, কেন? আমার বউকে না চুরি করতে এসেছিলি? নিয়ে যা। মাফ কর ভাই, এটা তোর সাথেই যায়। 7 দিন টানা বর্ষণের পর আজ সকাল থেকেই আকাশটা একেবারে পরিষ্কার। সোনালি আভায় চারদিক ঝলমল করছে। ছাদের বাগানের দোলনচাপা গাছে প্রস্ফুটিত শুভ্রতা ঝকঝক করছে। মর্মসী ছাদে উঠেই ওগুলো দেখতে পায়। তার পেছনেই তমসা আর দিনু। তমসা দৌড়ে গিয়ে একটা দোলনচাপা ফুল ছিঁড়ে কানে গুজে দিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে? দিনু ভ্রু নাচিয়ে বলে, ফাটাফাটি। দিনুর কথায় মর্মসী আর তমসা হেসে ওঠে। প্রতিদিন সকালে ছাদে না উঠলে মর্মসীর দিনটাই ভালো কাটে না। ছাদে উঠে বাগানের ফুলগুলো দেখে ফুরফুরে মন নিয়ে কলেজে চলে যায় দুই বোন। এদিকে সকাল সকাল শরীরকে ক্লাব ঘরে আসতে দেখে আকাশ নামের ছেলেটা জিজ্ঞেস করে, কি অবস্থা ভাই, এত সকালে এখানে? কিছু হয়েছে নাকি? শরীরের পাশ থেকে রাত কিছু একটা বলতে যাবে, এমন সময় শরীর চোখ বড় বড় করে তাকায় তার দিকে। রাত চুপসে যায়, মুখ খুলেও সঙ্গে সঙ্গে কুলু পাটে। শরীর গলা খাকারি দিয়ে বলে, ছেলেদের ডাকো, আজ দুপুরে ক্লাব ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। শরীর মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা উৎসুক কণ্ঠে জানতে চায়, ভাই, কোনো সুখবর বা বিশেষ কোনো দিবস? শরীর নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়, না, সেরকম কিছু না। আমার বাড়িতে একটা ময়না পাখি পুষি, সেটারই জন্মদিন আজ। কি বলেন ভাই, আপনার পাখির জন্মদিন? আর আমরা জানি না? পাখিটাকে নিয়ে আসতেন ভাই। কথা বলতে পারে। শরীর চল শক্ত করে বলে, তোকে যা করতে বলেছি তাই কর, বাড়তি কথা শুনতে চেয়েছি। ছেলেটা মাথা নিচু করে চুপচাপ চলে গেল। শরীরের দিকে সরু নয়নে তাকিয়ে আছে রাত। শরীর তাকাতেই ভ্রুজোড়া কুঞ্চিত করে রাত মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, খবরদার আমাকে কোনো কাজ করতে বলবি না। তোর ময়না পাখি আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছে। কলেজে ক্লাসরুমে বসে গুনগুন করে গান গাইছে মর্মসী। হঠাৎ পিছন থেকে একটা হাত তার চোখ দুটো বন্ধ করে দিল।
নিজের হাতে পেছনের হাতগুলো চেপে ধরে বলতে লাগলো, তানিয়া। কোনো সারা শব্দ পাওয়া গেল না। মিম। এবারও কোনো আওয়াজ পাচ্ছে না। রিয়া। এবার হাতের স্পর্শ হালকা হতে থাকলো। একটা অট্টহাসি শুনতে পেল মর্মসী। এক চটকায় হাত দুটো নিজের চোখ থেকে সরিয়ে মর্মসীও চিৎকার করে বলে উঠল, বান্ধবী, এতদিন কোথায় ছিলে? ভেবেছিলাম আমাকে ভুলে গিয়েছ। রিয়া হুহু, ভুলিনি। চল চল, উঠো দেখি। রিয়া মর্মসীকে টানতে টানতে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে এলো। বাইরে এসে আবার মর্মসীর চোখ বন্ধ করে চেপে ধরে টানতে টানতে হলরুমের দিকে নিয়ে যায়। মর্মসী রিয়ার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। হলরুমে ঢুকে রিয়া এবার চোখ ছেড়ে দিয়ে মর্মসীর থেকে কিছুটা সরে দাঁড়ায়। মর্মসী চোখ খুলে দেখতে পায় পুরো ঘরটা অন্ধকার। হঠাৎ আলো জ্বলে ওঠে। সাথে চিৎকার, চেঁচামেচি, হইচই, বেলুন ফাটানোর শব্দ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মর্মসী। মর্মসী নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তার বন্ধুরা এভাবে সারপ্রাইজ দিয়েছে। তানিয়া মর্মসীকে টেনে নিয়ে বেঞ্চে বসায়। সবাই উপস্থিত, তমালরাও। মর্মসী সবাইকে ধন্যবাদ জানায়। তানিয়া নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছে। মর্মসী বন্ধুদের সাথে কেক কাটে, আনন্দ করে। এর ভিতর হঠাৎ ফোন বেজে উঠল। সৌরভী ভাবির কল। মর্মসী রিসিভ করতেই শুনতে পায়, হ্যালো ননদিনী, তাড়াতাড়ি বাড়িতে এসো। ভাবি, আমি ব্যস্ত। এখন সম্ভব না। এই মেয়ে, তুমি এক্ষুনি বাড়িতে আসবে। আমি আর কিছু শুনতে চাই না। ফোন কেটে গেল। মর্মসী রিয়ার দিকে অসহায় মুখ করে বলল, আমাকে যেতে হবে, কাল সকাল সকাল চলে আসবো, প্রমিত। মর্মসী পানির বোতল আর ব্যাগ হাতে নিয়ে হলরুম থেকে বেরিয়ে তমসার ভবনের দিকে আসে। তমসাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে মর্মসী এগিয়ে যায়। তমসা দৌড়ে নামে, হাঁপাতে হাঁপাতে বলে, সৌরভী ভাবি কল দিয়েছে, এক্ষুনি বাড়ি যেতে বলেছে। মর্মসী তমসাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। কলেজ ছুটির সময় হয়নি তাই ড্রাইভার আসেনি। তারা একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকেই মর্মসীর রান্নাঘরে গেল। সৌরভী ভাবিকে বেশিরভাগ সময় রান্নাঘরেই পাওয়া যায়, কিন্তু তাকে রান্নাঘরে দেখতে না পেয়ে মর্মসী সোজা নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সৌরভী ভাবির কণ্ঠে, হ্যাপি বার্থডে টু দি লিটল প্রিন্সেস অফ চৌধুরী মহল, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দি ডে। দিনুর চিৎকারে মর্মসীর কানের পোকা নড়ে উঠল। সৌরভী হাতে একটা সোনালি কাগজে মোড়ানো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলের উপর সাজিয়ে রাখা ছানার পায়েস, ভ্যানিলা কেক, গাজরের হালুয়া। ওগুলোতে চোখ পড়তেই মর্মসী আর তমসা ঝাঁপিয়ে পড়ল ছানার পায়েসের উপর। উম্মম, ভাবি, তোমার হাতে জাদু আছে। সৌরভী এগিয়ে এসে হাতে থাকা প্যাকেটটা মর্মসীর হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এটা পরে এসো। মর্মসী প্যাকেটটা হাতে নিয়ে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা মেরুন রঙের জামদানি শাড়ি। মর্মসী সৌরভী আর তমসার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। ক্লাবঘরে ছেলেপেলের কোলাহল তখনও থামেনি। খাওয়া দাওয়ার শেষে তৃপ্তির ট্যাকুর তুলে কেউ একজন বলে উঠল, ভাই, আপনার পাখিটা দীর্ঘজীবী হোক। আপনার মতো বড় মনের মানুষদের কাছে পশু পাখিরাও শান্তিতে থাকে। বিগ ফ্যান, ভাই। শরীর তাকালো না, শুধু ঠান্ডা গলায় বলল, চুপচাপ খা। শরীরের নজর হাতে থাকা ফোনের দিকে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা ছবি দেখে আঙুলটা থেমে গেল। শরীরের নজর হাতে থাকা ফোনের দিকে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা ছবিতে দৃষ্টি আটকে গেল, আঙুলটা থেমে যায়। সৌরভী ভাবির পোস্ট। মেরুন শাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ির ছোট রাজকন্যা মর্মসী চৌধুরী। চুলের একপাশে ঝুলছে বেলি ফুলের গাজরা, পটচেরা চোখ দুটিতে কাজল, গোলাপি ঠোঁট দুটো আজ লাল লিপস্টিকে ঢাকা পড়ে গেছে। শরীরের হৃদয় হরণী, তার সপ্তদশী প্রিয়া আজ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। সৌরভী ভাবি ছবির নিচে ক্যাপশনে লিখেছে, শুভ জন্মদিন প্রিয়দিনী। ফোনের স্ক্রিনটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। শরীরের চোখ বন্ধ হয়ে গেল। বুকের ভেতর একের পর এক ঢেউ আঁচড়ে পড়ছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শরীর এক মুহূর্তও বসল না। ক্লাবঘর থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে এলো। বাড়ির সামনে বাইক রেখে সিঁড়িতে পা রাখতেই হাসির শব্দ শুনতে পেয়ে উপরে তাকালো। ছাদে মেয়েদের হাসাহাসির সুরগুল শোনা যাচ্ছে। সিঁড়িঘরের দরজার পাশে বেশ কয়েকবার উকিঝুঁকি দিয়ে বুঝতে পারল বাড়ির মহিলারা সবাই এখানে। সুযোগ না পেয়ে নিজের ঘরে চলে গেল। ফোনে মর্মসীর শাড়ি পরা ছবিটি বের করে অতৃপ্ত নয়নে তাকিয়ে রইল। শরীরের মন মানছে না, শাড়ি পরিহিত মর্মসীকে সামনাসামনি এক নজর দেখার লোভ হচ্ছে তার। বুকের ভেতর কি একটা অনবরত নড়ছে। অস্থিরতা ক্রমশ বাড়ছে। নিজের ঘর থেকে বেরিয়ে সোজা সেতারা বেগমের ঘরে চলে গেল।
তিনি হামানদিস্তায় সুপারি গুঁড়ো করছেন। শরীরকে ঘরে ঢুকতে দেখে রসিকতা করে বললেন, ছোট বউকে শাড়ি পরিয়ে পুরো বাড়ি হইহুল্লোড় করছে, তুমি সেখানে না গিয়ে বুড়ির কাছে কেন? শরীর সেতারা বেগমের বিছানায় শুয়ে পড়ে মাথা তুলে বলল, এক্ষুনি ছোট বউকে আমার সামনে আনার ব্যবস্থা করো। সেতারা বেগম মুখ টিপে হাসেন। সোফা থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে দিনুকে ডাকেন কয়েকবার। কিছুক্ষণ পর দিনু গুটি গুটি পায়ে সেতারা বেগমের ঘরে আসে। দিনুকে বলেন, তার কোমরের ব্যথা বেড়েছে, বাইরে যেতে পারবে না, মর্মুষীকে দেখতে ইচ্ছে হচ্ছে। মর্মুষীকে যেন এখানেই পাঠিয়ে দেয়। দিনু এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটতে ছুটতে ছাদে চলে যায়। সেতারা বেগম বিছানায় গিয়ে শরীরের পাশে বসে। শরীর মাথা তুলে সেতারা বেগমের কোলে রাখে, অস্পষ্ট গলায় বলে, লাভ ইউ। সেতারা বেগম শরীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দাঁড়াও, আসতে দাও ওকে, ওসব পরে বলো। শরীর মৃদু হেসে বলল, উহু, এটা তোমার জন্য। কিছুক্ষণ পর দিনু দৌড়ে আসে। দিনুকে একা দেখে সেতারা বেগম জিজ্ঞেস করেন, দিদি ভাই আসেনি? দিনু হাঁপাতে হাঁপাতে বলে, দাঁড়াও, আসছে। মমসী খালামনি হাঁটতে পারছেন না শাড়ি পরে। আস্তে আস্তে। দিনু হাঁপাতে গিয়ে আর বলতে পারে না। মর্মুষী ছোট ছোট পদক্ষেপে সেতারা বেগমের ঘরে ঢুকে। শরীরকে সেতারা বেগমের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে মুখে ভেঙচি কাটে। ধীরে ধীরে এগিয়ে আসে সেতারা বেগমের দিকে। শরীর অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। মর্মুষী চুড়িগুলো ঠিক করতে করতে বলে, সরি দাদিমা, শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে, তাই আসতে দেরি হয়েছে। সেতারা বেগম মুখে প্রশান্ত হাসি এনে বলেন, ঠিক আছে দিদি ভাই, আয় তো আমার কাছে, তোকে চোখ করে দেখি। কি মিষ্টি লাগছে দেখতে, পরীর মতো লাগছে। মর্মুষী লজ্জায় চিবুক নিচু করে রাখে। এতক্ষণ যাবৎ দাদিমার সাথে কথা বলছে, সবাই মর্মুষীর এত এত প্রশংসা করছে। কিন্তু শরীর তখনও মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে আছে, একটি বারও দেখছে না। ব্যাপারটা মর্মুষীর ভালো লাগে না। মর্মুষীর একটু রাগ হচ্ছে। নিজের অজান্তেই সে চাইছে শরীর মাথা তুলে দেখুক তাকে, প্রশংসা না করুক, অন্তত মুগ্ধ হয়ে একটি বার তাকিয়ে দেখুক বাকিদের মতো। সিম্বাকে ছাদে রেখে চলে এসেছিল মর্মুষী। সিম্বা লাফিয়ে লাফিয়ে সেতারা বেগমের ঘরে চলে আসে। চুপচাপ জায়গা করে নেয় মর্মুষীর কোলে। মর্মুষীর বিরক্তি যেন চরমে পৌঁছে গেছে। শরীর কেন তাকাচ্ছে না তার দিকে? বাড়ির সবার চোখে আজ তাকে এত সুন্দর লাগছে, শরীর দেখছে না কেন? অন্য মেয়ের রূপের প্রশংসায় ডায়েরির পাতা ভরিয়ে দেয়। সেই মেয়ে কি মর্মুষীর চেয়েও সুন্দরী? এরকম হাজারো উল্টা পাল্টা ভাবনায় অস্বস্তিতে পড়ে মর্মুষী। সেতারা বেগম শরীরের মাথা নিজের কোল থেকে নামিয়ে মর্মুষীর দিকে তাকিয়ে বলে, একটু বসো দিদি ভাই, আমি এক্ষুনি আসছি। সেতারা বেগম চলে গেলে মর্মুষীর রাগে ফুঁসতে থাকে। অন্য সময় হলে শরীরের সাথে এক মুহূর্ত বসত না, কিন্তু শরীর এখনো তাকে দেখেনি বলে তার শরীরের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। সে সিম্বার সামনের একটা পা শরীরের মাথার দিকে এগিয়ে দেয় ইচ্ছে করে। সিম্বার সাথে সাথে শরীরের চুল টেনে ধরে। শরীর ব্যথায় মাথায় হাত রেখে মাথা উঁচু করে মর্মুষীর দিকে তাকায়। 1, 2, 3, 4 করে কত মিনিট কেটে গেছে জানা নেই। শরীর চোখ ফেরাতে পারছেন না মর্মুষীর থেকে। এতক্ষণে ব্যাটা লাইনে এসেছে। মর্মুষীর রাগ ধীরে ধীরে কমতে থাকে। শরীর মাথায় হাত ঢলতে ঢলতে উঠে বসে। তার দৃষ্টি তখনও মর্মুষীর দিকে ফেভিকলের মতো আটকে আছে। মর্মুষী বারবার পিটপিট করে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। কেন এমন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। শরীরের দৃষ্টি লুফে নিচ্ছে তার সমস্ত সৌন্দর্যের ছটা। মাঝে মাঝে শুকনো ঢুক গিলছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন কতকালের তৃষ্ণা চেপে ধরেছে। ওই টকটকে লাল রাঙা নরম ওষ্ঠদ্বয়ের স্পর্শ ব্যতীত যেন এ তৃষ্ণা মিটবে না। শরীরের চোখের পলক পড়ছে না। মর্মুষী হাত উঁচু করে শরীরের চোখের সামনে ধরে ছুরিগুলো ঝাঁকিয়ে টুংটাং শব্দ করে। ছুরির শব্দে শরীরের ঘোর কাটে। চোখ বুজে নিয়ে আবার তাকায়। ঘন ঘন ঢুক গিলতে থাকে। সিম্বা মর্মুষীর কোল থেকে নেমে শরীরের কাছে গিয়ে ওর শার্টে খামচে ধরে। শরীর সিম্বার এই কাজটা একদম পছন্দ করে না। সে সিম্বার এক পায়ে ধরে সেদিনের মতো ঝুলিয়ে রাখে। মর্মুষী মুহূর্তেই ক্ষিপ্ত হয়। শরীরের হাত থেকে সিম্বাকে ছাড়িয়ে আনতে চাইলে শরীর দূরে সরে যায়। মর্মুষী আবারও এগিয়ে যায়। মর্মুষী যত আগায় শরীর ততই দূরে চলে যায়। এক পর্যায়ে মর্মুষী শরীরের হাত থেকে সিম্বাকে ছাড়িয়ে নেয় আর নিজের হাতের মুঠোয় শরীরের চুল টেনে ধরে। শরীর ব্যথা পেয়ে মর্মুষীর হাত ছাড়াতে চাইলে মর্মুষী আরো জোরে চুল খামচে ধরে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে।
মর্মুষীর গরম নিঃশ্বাস শরীরের কপালে পড়তেই তার বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ টের পায়। সুশ্রী মুখখানা আরো কাছ থেকে দেখে। মর্মুষীর চোখের কালো কালো মণি দুটোই উপচে পড়া মায়া। শরীর বেসামাল হয়ে যাচ্ছে। ঠিক তখনই মর্মুষীর দাঁতের দাঁত কটমট করতে করতে বলে, আমার সিম্বাকে কষ্ট দিতে নিষেধ করেছি। তোরা আমাকে কষ্ট দেওয়া বন্ধ কর, আমিও আর কষ্ট দিব না, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে আগলে রাখব। কথা দিচ্ছি। শরীরের কথার অর্থ বুঝতে পারেন না মর্মুষী। সে আবারও চিৎকার করে বলে, আমার সিম্বাকে আর কখনো ধরবেন না। বলেই শরীরের চুল ছেড়ে দেয়। শরীর সোজা হয়ে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, তুই আমার খুশি নাকি রাগ খুশি সেটাই বুঝে উঠতে পারি না। সেতারা বেগম হাতে একটা বাক্স নিয়ে ঘরে ঢুকে। মর্মুষী সেতারা বেগমকে দেখে একটু নড়েচড়ে বসল। শরীর নির্লজ্জের মতো তাকিয়ে আছে। সেতারা বেগম মর্মুষীর পাশে বসে বাক্সটি খুলে তার ভিতর থেকে একটা নেকলেস বের করে। সেটা ধীরে ধীরে মর্মুষীর গলায় পরিয়ে দিতে দিতে বলে, এটা আমার বিয়ের গয়না, আজ থেকে তোর। সাবধানে রাখবি দিদিভাই। নেকলেসটা পরিয়ে দেওয়ার পর মর্মুষীর ফর্সা উন্মুক্ত গলাটা ঢেকে গিয়েছে। শরীরের বিষয়টা ভালো লাগছে না। তার মম গয়না ছাড়া এমনিতেই গর্জিয়াস। এসব পরিয়ে সৌন্দর্য আড়াল করার মানে হয় না। শরীর মুখ বাঁকা করে বলল, ভালো লাগছে না দাদিমা, বয়স্ক বয়স্ক লাগছে। মম, খুলে ফেল। মর্মুষী ভ্রুকুচকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় শরীরের দিকে। আসলেই কি ভালো লাগছে না, বয়স্ক লাগছে? শরীর ঠোঁটে হাসি চেপে বলে, সিম্বার দিব্যি, একটুও মানাচ্ছে না। মর্মুষীর সঙ্গে সঙ্গে নেকলেসটা খুলে সেতারা বেগমের হাতে দিয়ে বলে, তোমার কাছে রাখো এটা, আমি পরে নিব। সত্যি সত্যি বয়স্ক হয়ে নেই, পরে পরব, কেমন? শরীর এবার হাসি চেপে রাখতে না পেরে হাসতে হাসতে সেতারা বেগমের উপর গড়াগড়ি খায়। শরীরকে এভাবে হাসতে দেখে মর্মুষী লজ্জা পায়। চিবুক নিচে নামিয়ে নেয়। শরীর মর্মুষীর দিকে হাত বাড়িয়ে চিবুক ধরে মুখখানা উপরে তুলে সেতারা বেগমকে বলে, গয়না ছাড়া কোন দিক দিয়ে কম লাগছে আমার মমকে, দেখো তো। সেতারা বেগম এক চিলতে হাসি দিয়ে বলে, কম লাগবে কেন আমার নাতনিকে? আমার মর্মুষী লাখে একটা। মর্মুষী সন্দিহান চোখে তাকায় শরীরের দিকে। আপনার মম মানে? শরীর দাঁত দিয়ে জিভ কেটে নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে সেতারা বেগমের ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। মর্মুষী সেতারা বেগমের দিকে চেয়ে জিজ্ঞেস করে, দাদিমা, উনি কি ফ্লার্ট করলেন আমার সাথে? সেতারা বেগম বলেন, না না, আমাদের মম বলতে চেয়েছিল, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে বোধ হয়। আমার নামটা কি অনেক কঠিন দাদিমা? উনি আমাকে মম ডাকেন কেন? কি জানি, ওকে জিজ্ঞেস করিস। মর্মুষী মাথা ঝাঁকায়। সিম্বাকে কোলে নিয়ে সেতারা বেগমের থেকে বিদায় নিয়ে চলে যায়। সকালের মিষ্টির রোদে চারপাশ চিকচিক করছে। বৃষ্টিতে ধুলোবালি ধুয়ে গিয়ে গাছ, লতা পাতারা তাদের আসল রূপ রং ফিরে পেয়েছে। বর্ষার ঋতুর স্পেশাল বেনিফিট যাকে বলে। মর্মুষী পিটোপিট করে চোখ খুলে। মাথার উপর তমসা হাত পা নেড়ে কি যেন বলছে, মর্মুষী তার কিছুই বুঝতে পারছে না। আসলে মর্মুষী ঘুম থেকে উঠে কিছুক্ষণ কিছুই বুঝতে পারে না। খানিকটা সময় লাগে ব্রেন ঠিকঠাক কাজ করতে। সে উঠে বসে বেশ কয়েকবার চোখ পিটোপিট করে, এবার তাকায় তমসার দিকে। কি হয়েছে মফিজের বউ? এমন করছিস কেন? খবরদার, আমাকে মফিজের বউ ডাকবি না। কে মফিজ? ওটা তোর তৈরি করা চরিত্র ছিল। ভুলে গেছিস? দাঁড়া, তোকেই মফিজের সাথে বিয়ে দিয়ে দিব, তাহলেই মনে পড়বে। তমসার রাগে ফুঁসতে থাকে। মর্মুষী ওপস, সরি সরি। তমসা নিজেকে শান্ত করে হাতের ফোনটা মর্মুষীর চোখের সামনে ধরল। একটা পেজের পোস্টার চোখে পড়ল যেখানে লেখা ছিল, প্রতি বছরের মতো এবারও পূর্ব পাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে বসেছে তিসিপুর মহামেলা। মর্মুষী তমসার দিকে তাকিয়ে একটা অট্টহাসি দিল। এরপর দুজন হাত ধরে বিছানার উপর লাফাতে শুরু করল। ঘরে যেন ছোটখাটো একটা ভূমিকম্প বয়ে যাচ্ছে। মেয়েদের চেঁচামেচি শুনে আসমা চৌধুরী ছুটে এলেন। ধমক দিয়ে দুটোকে বিছানা থেকে নিচে নামিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, ইটের দল, কি শুরু করেছিস? তোদের একটা একটা করে বিয়ে দিয়ে বিদায় করতে হবে, বুঝতে পেরেছি। তমসা বলে উঠল, মিষ্টি মা, বিয়ের ভয় দেখাবে না আমাদের। আমরা বিয়ে করতে এক পায়ে খাড়া, দেখো দেখো। দুজনই এক পা উঁচু করে আরেক পায়ে দাঁড়িয়ে আছে। কি দুষ্টু হয়েছিস আজকাল। নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে লজ্জা করছে না? আসমা চৌধুরী চোখ মুখ কুচকে সরু নয়নে তাকায় মর্মুষী আর তমসার দিকে। মর্মুষী কিছুটা ভাব নেয়। উহু, তমসাকে একবার শুধু মফিজের খোঁজটা দিয়ে নেই, তারপরই আমিও বিয়ে করে ফেলব। আসমা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই মফিজটা আবার কে? কেউ না মিষ্টি মা, তুমি ওর কথা শুনো না। বাদর একটা।
তমসা মর্মুষীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। মর্মুষী মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। বিকেলে তমসা, সৌরভী আর মর্মুষী সাজুগুজু করে মেলার উদ্দেশ্যে বের হয়। উঠোন পেরিয়ে মূল ফটকের দিকে যেতেই গম্ভীর পুরুষালী কণ্ঠে তিনজনই থমকে যায়। পিছন ঘুরে তাকিয়ে শরীরকে দেখে সবাই নিজেদের মধ্যে চোখাচোখি করল। তমসা ধীর গলায় আওয়াজ করল, মেলায় যাচ্ছি ভাইয়া, গাড়ি নিয়ে যা, রামুকে বল সে নিয়ে যাবে। কি? কিন্তু সে তো অসুস্থ, তার বউ কাল এসে বলে গিয়েছিল কিছুদিন আসতে পারবে না। গাড়িতে গিয়ে বস, আমি আসছি। মুহূর্তেই তমসার সমস্ত আনন্দ যেন হাওয়ায় মিলিয়ে গেল। মর্মুষী মনে মনে ভাবছে এই আপদটা আবার কোথা থেকে এলো। তিনজন গাড়িতে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শার্ট চেঞ্জ করে শরীর আসে। এসে দেখে মর্মুষী ড্রাইভারের সিটে বসে আছে। শরীর সরতে বললে সে বলে, আমি ড্রাইভ করি প্লিজ, আপনি না গেলে আমাকেই ড্রাইভ করতে হতো। শরীর কথা বাড়ায় না, পাশের সিটে উঠে বসে। তমসা আর সৌরভী পিছনের সিটে বসেছে। মর্মুষী সিম্বাকে শরীরের কোলে বসিয়ে বলে, তুমি একদম মামাকে মারবে না, গুড বয় এর মতো বসে থাকো। শরীরের মেজাজ চড়ে গেল। সিম্বাকে মর্মুষীর দিকে ছুড়ে দিয়ে বলল, তোর বাচ্চা তোর কাছেই রাখো। মর্মুষী উল্টো রাগ দেখায়। একটা বিড়ালের বাচ্চা সহ্য করতে পারেন না, বিয়ে করে নিজের বাচ্চা হলে তখন কি করবেন? শরীর অন্যদিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক ফালি হাসি টেনে বিড়বিড় করে, সেটাকেও তুই দেখবি। পিছন থেকে তমসা আর সৌরভী থামায় দুজনকে। তারা গাড়ি থেকে নেমে যাবে হুমকি দেয়। শেষমেশ তারা ঝগড়া বাদ দিয়ে দুজনই চুপচাপ বসল। সিম্বাকে কোলে বসিয়ে মর্মুষী ড্রাইভ করছে। গাড়ি চৌধুরী বাড়ির আঙ্গিনা পেরিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলছে। সৌরভীর চেহারায় কেমন একটা উৎফুল্ল ভাব। মেলায় তার মূল আকর্ষণ কারুকার্য খচিত কাঠের হাতাখুন্তির সেট, ঘর সাজানোর জিনিসপত্র, মাটির তৈরি আসবাবপত্র, যেগুলো এখন ট্রেন্ডিংয়ে। ড্রাইভ করতে করতে মর্মুষী মাঝে মাঝে শরীরের দিকে তাকায়। শরীরের গা থেকে সুন্দর একটা পারফিউমের গন্ধ ভেসে আসছে। মর্মুষীর খুব ভালো লাগছে গন্ধটা। লোকটাকে সে একদম সহ্য করতে পারে না। কিন্তু মাঝে মাঝে কি যে হয়, সবকিছু গুলিয়ে যায়। শরীরের টেবিলে রাখা ডায়েরিগুলো পড়ার পর থেকে মর্মুষীর আগ্রহ বাড়তে থাকে শরীরকে জানার, বুঝার। মাঝে মাঝে হিংসা হয়। কে জানে কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে কি খুব ভালো, খুব সুন্দরী? এতই ভালো তাহলে শরীরের মতো বখাটে ছেলের সাথে কি ভালো ছেলে চোখে পড়েনি? মর্মুষী মনে মনে ঠিক করে, যে করেই হোক মেয়েটার পরিচয় খুঁজে বের করবে। গাড়ি গিয়ে থামে মেলার সামনে। গাড়ি থেকে নামতেই মেলায় থাকা কয়েকটা ছেলে এগিয়ে এলো শরীরের দিকে। ক্লাবের ছেলেরা। শরীরকে দেখে তারা আনন্দিত স্বরে বলল, আসসালামু আলাইকুম ভাই, ভিতরে চলেন ভাই। পিছনে মর্মুষীদের গাড়ি থেকে নামতে দেখে ওরা বুঝতে পারল শরীর চৌধুরী বাড়ির মহিলাদের নিয়ে এসেছে। কিছুটা পিছিয়ে গিয়ে মেলায় ঢুকার জন্য টিকিটের ব্যবস্থা করতে গেল একজন। সৌরভী মেলায় ঢুকেই কিছুক্ষণের মধ্যে তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেল। পার্সটা একপাশে রেখে কাঠের হাতাখুন্তি পছন্দ করতে শুরু করলো। পেটুক তমসা ভেলপুরির দোকান দেখে জিভে এক বালতি জল নিয়ে এগিয়ে গেল। বেচারা মর্মুষী আর সিম্বা অসহায় বাচ্চার মতো ঠাই দাঁড়িয়ে রইল। দুজনের কারোর সাথেই যাবে না তারা, একাই ঘুরবে। চোখ খুঁড়িয়ে একবার দেখে নিল শরীরকে। ক্লাবের ছেলেদের সাথে হাসি আড্ডায় মেতে উঠেছে। মাঝে মাঝে মর্মুষীর দিকেও দৃষ্টি ফেলছে, দূর থেকে নজর রাখছে। মর্মুষী নিজের খেয়াল মতো ঘুরছে আর ছবি তুলছে। মাটির তৈরি হাড়ি পাতিল, হাতিঘোড়া, পুতুল, হস্তচালিত পাখা, কাঠের তৈরি করা রঙিন কাচের চুড়ি, বেলুন, ঘুড়ি, রঙিন মুখোশ, প্লাস্টিকের খেলনা বন্দুক, ছোট গাড়ি, গরম জিলাপি, খেজুরের রসের পাটালি, চটপটি, ফুচকা, ঘুগনি, মুড়ি মাখা, বাদাম, নারকেলের নাড়ু, পাঁপড় ভাজা, তুলার মিষ্টি, আরো কত কি। মর্মুষী তখন ছবি তুলতে ব্যস্ত। চোখ পুরোপুরি মোবাইলের স্ক্রিনে আটকে রয়েছে। ধীরে ধীরে পিছিয়ে যেতেই হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেল, আর সেই ধাক্কাতে ফোনটা হাত থেকে ফুসকে পড়ল মাটিতে। রাগে ফুসতে ফুসতে ঘুরে তাকাতেই তার চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন যুবকের দিকে। উচ্চতায় বেশ লম্বা, চওড়া কাঁধ, ছিপছিপে গরম, পেটানো শরীর। গায়ের রং শ্যামলা, চোখে কালো সানগ্লাস। এক হাতে দামি ক্যামেরা, অন্য হাতে স্টাইলিশ ঘড়ি। পরনে ফিটিং কালো টি শার্ট। ছেলেটিকে দেখে মনে হলো সে এই এলাকায় সদ্য আগত। মুখে এক ধরনের অনুসন্ধানী বিস্ময়, চলাফেরায় একটু অচেনা ভঙ্গি। তিসিপুর যদিও একেবারে প্রান্তিক গ্রাম নয়, অনেকটাই মফস্বল শহরের রূপ নিয়েছে। গত কয়েক বছরে এখানে গড়ে উঠেছে বেশ কিছু মিল ফ্যাক্টরি, যার প্রভাবে গ্রামটি দ্রুত আধুনিকতার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে।
পাকা রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট সবকিছুর সহজলভ্যতায় বদলে গেছে মানুষের জীবনধারা। প্রতিদিনই নতুন মুখ চোখে পড়ে, কখনো কাজের খোঁজে, কখনো ব্যবসার প্রয়োজনে, কেউ বা শহর থেকে আসে নিছক কৌতূহলে। ছেলেটির হাতের ক্যামেরা, পরিপাটি পোশাক আর আত্মবিশ্বাসী হাবভাব দেখে মর্মুষী বুঝতে পেরেছে সে একজন ব্লগার, সম্ভবত ব্লগ ভিডিও তৈরি করতে এসেছে তিসিপুরে। তাকে ঘিরে আরো দুজন তরুণ দাঁড়িয়ে, তাদের প্রত্যেকের হাতেও রয়েছে ক্যামেরা। একজন লেন্স ঘোরাচ্ছে, আরেকজন চারপাশটা স্ক্যান করে ভালো কোনো ফ্রেম খুঁজছে। তাদের চোখে মুখে কৌতূহল, হাঁটাচলায় পেশাদারিত্ব। এটা নিশ্চিত তারা শহর থেকে এসেছে এবং তিসিপুরকে ক্যামেরাবন্দি করতেই এসেছে। মর্মুষী খেয়াল করল, ছেলেটি তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন জীবনে প্রথম কোনো মেয়ে লোক দেখছে। চোখে পলক নেই, দৃষ্টি একেবারে স্থির, মুগ্ধতায় জমে গেছে। এই অতিরিক্ত দৃষ্টির চাপ মর্মুষীকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। সে একটু কপাল কুঁচকে বিরক্ত স্বরে বলে উঠল, এক্সকিউজ মি, কি সমস্যা আপনার? চোখে দেখতে পান না? তার কণ্ঠে বিরক্তি থাকলেও ছেলেটির মুগ্ধতার আবেশ ভাঙেনি, বরং মর্মুষীর কণ্ঠস্বর শুনে তার চোখে নতুন আলোর ঝলক ফুটে উঠল। শুনছেন? মর্মুষী এবার একটু উঁচু গলায় রাগান্বিত সুরে বলে উঠল। এবার ছেলেটি নীরবতা ভেঙে বাস্তবতায় ফিরে এলো। মর্মুষীর কণ্ঠস্বর তার মুগ্ধ দৃষ্টি ভেঙে দিল। চোখের প্রশান্ত চাহনি রয়ে গেল। কিছুটা হেসে শান্ত স্বরে সে বলল, দুঃখিত, আমি আসলে আপনাকে দেখেই। অপ্রস্তুত এক অনুভূতিতে মর্মুষীর ঠোঁট নরল, কিন্তু শব্দ বের হলো না। ভ্রুকুচকে ছেলেটির দিকে তাকালো। না, আসলে আমি সত্যিই দুঃখিত, দেখতে পাইনি। আপনার কোথাও লেগেছে? এতক্ষণে কমপক্ষে আধ ঘন্টা আগে আমাকে ধাক্কা দিয়েছেন। আমার ফোনটাও পড়ে গিয়েছে। চোখ কোথায় রাখেন? মর্মুষী চোখের রাগ আর তীক্ষ্ণ এক ধরনের তিক্ত ব্যঙ্গ নিয়ে বলল। কথাটার ঝাঁজে অনেকেই অপ্রস্তুত হয়ে যেত, কিন্তু ছেলেটি বরং আরো মুগ্ধ হয়ে গেল। সে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলে হালকা হেসে বলল, আমার ভুল হয়েছে, সত্যিই ক্ষমা প্রার্থী। এই বলে সে মাটিতে পড়ে থাকা ফোনটা হাতে তুলে মর্মুষীর দিকে এগিয়ে দিল। এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা তার হাত থেকে ছো মেরে নিয়ে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর ঠোঁট একটু বাঁকানো। ছেলেটি আবার ধীরে জিজ্ঞেস করল, আপনার নামটা জানতে পারি? না। সোজাসাপটা, একেবারে কাচি চালানো উত্তর দিল মর্মুষী। ঠিক তখনই পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর একজন ডেকে উঠল, প্রত্য, এদিকে আয়। ছেলেটা অর্থাৎ প্রত্য একবার তাদের দিকে তাকালো, তারপর আবার ফিরিয়ে নিল দৃষ্টি সরাসরি মর্মুষীর দিকে। কিন্তু মর্মুষী আর দাঁড়িয়ে নেই। সে ইতিমধ্যে দ্রুত পায়ে হাঁটতে শুরু করেছে, যেন কিছুই ঘটেনি। প্রত্য তাড়াহুড়ো করে বলে উঠল, আমি প্রত্য, একজন ব্লগার, প্রত্য খান আমার পেজের নাম। কিন্তু মর্মুষী শুনেও না শোনার ভান করল। তার কানে হয়তো কথাগুলো পৌঁছেছিল, তবুও সে মাথা না ঘুরিয়ে এক দৃষ্টিতে সামনে পথ মেপে চলে গেল। প্রত্য তাকিয়ে রইল। ক্যামেরায় ধরা না পড়া তার জীবনের সবচেয়ে সত্যি আর সুন্দর মুহূর্ত। মানুষের ভিড়ে মর্মুষীর চোখ ছুটে চলল চারপাশে। ক্যামেরার ক্লিক, বাতাসে ভেসে আসা দোকানের ঘুগনি আর ফুচকার গন্ধ। কোথাও দেখতে পাচ্ছেন না সৌরভী আর তমসাকে। এদিকে সৌহৃদও মর্মুষীকে অনেকক্ষণ না দেখে অস্থির হয়ে উঠেছিল। তাকে সে যেখানে দেখে গিয়েছিল সেখানে নেই। ভিড়ের মাঝে বারবার চোখ চালিয়ে যাচ্ছিল সে। শেষমেশ দুজনের চোখ এক মুহূর্তে একসঙ্গে আটকে গেল। দূর থেকে দেখা মাত্রই দুজনেই একসাথে এগিয়ে এল পরস্পরের দিকে। সৌরভ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি হঠাৎ সরে গেল মর্মুষীর পিছনে। সৌরভী ভাবি ছুটে আসছে ওদের দিকে, হাতে থলে, ব্যাগ, বস্তা, যা দেখে মনে হয় মেলার সব হাতা খুন্তি, পাতিল হাড়ি আজ চৌধুরী বাড়ির রান্নাঘরে গিয়ে উঠবে। মর্মুষী, আমার কেনাকাটা শেষ, তমসাকে দেখছি না। মেয়েটা কোথায় গেল? তুমি আর কিছুক্ষণ থাকবে? ভাবি হাঁপাতে হাঁপাতে বলল। মর্মুষী একটু আঁতকে উঠে বলল, না না ভাবি, চলো বাড়িতে, তোমাকে দেখে আমার মাথা ঘুরছে। ঠিক তখনই তমসা এসে হাজির, হাতে ব্যাগ ভর্তি মেকআপ প্রোডাক্ট। মর্মুষী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একজন নিয়ে এসেছে রান্নাঘরের জিনিসপত্র, আরেকজন কসমেটিক্সেরও দোকান লুট করে এনেছে। আমি তো কিছুই নেইনি। শরীরের ধৈর্য তখন টান টান অবস্থায়। মহিলাদের সঙ্গে আর কখনোই মেলায় আসা যাবে না। যদিও সে জানে মর্মুষী না থাকলে সে আজও এই মেলায় আসতো না। রাগে কটমট করে সে বলল, গাড়িতে উঠো। তমসা তখন ফিসফিস করে মর্মুষীকে টানতে টানতে বলল, এবার চল, ভাইয়া রেগে গেছে। সবাই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার হালকা আলোয় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে জমে উঠেছে চায়ের মজলিস। চায়ের কাপে ধোয়া উঠছে,
তার সাথে সাথে ভেসে আসছে হাসির শব্দ আর নানা গল্পের চাপি। সৌরভী ভাবি নিজের নতুন নতুন রান্নার রেসিপি সমেত একের পর এক নাস্তার প্লেট সামনে এনে রাখছে। এমন সময় রহমানকে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। তার কণ্ঠে একটু উৎসুকতা। বড় সাহেব, বাইরে থেকে 3 জন মানুষ আছে, আপনার লগে দেখা করতে চায়। ইউসুফ চৌধুরী মাথা তুলে বললেন, বারান্দায় বসতে বলো, আমি আসছি। রহমান বাইরে গিয়ে 3 জন আগন্তুককে বারান্দায় বসিয়ে দিল। পুরনো দিনের বারান্দা, লোহার গ্রিল ঘেরা, সামনে পুকুরপাড় আর বড় বড় আমগাছের ছায়া। কিছুক্ষণ পর ইউসুফ চৌধুরী ধীর পায়ে এসে হাজির হলেন। সাদা পাঞ্জাবি, গম্ভীর মুখ, চোখে মুখে অনায়াস কর্তৃত্ব। তিনি দাঁড়িয়ে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি চাই বলুন। ছেলেটি ভদ্রতার সহিত জবাব দিল, আসসালামু আলাইকুম, আমি প্রত্যক্ষ খান, চট্টগ্রাম থেকে এসেছি। আমার বাবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ফারহান খান। আপনার সাথে তার পুরনো পরিচয় আছে বলে শুনেছি। ইউসুফ চৌধুরীর ভ্রু একটু কুঁচকে উঠল, চোখে কৌতূহলের ছাপ। ফারহান খান, তুমি তার ছেলে? প্রত্যয় মাথা নাড়িয়ে উত্তর দিল, জি। তিনি বলেছিলেন, তিসিপুর এসে কোনো সমস্যায় পড়লে যেন চৌধুরী বাড়িতে এসে আপনার সাথে দেখা করি। আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানকার রাস্তাঘাট তেমন একটা জানা নেই, গুগল ম্যাপ ফলো করে এসেছি। ইউসুফ চৌধুরীর চোখে এবার চিন্তার রেখা। তার মনে পড়ে গেল সেই সময় ঢাকার এক সম্মেলনে পরিচয় হয়েছিল ফারহান খানের সঙ্গে। সদ্য রাজনীতিতে উঠছে তখন, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভালো ব্যবহার, ভালো মূল্যবোধ। এখন মেয়র হয়ে গেছে। কিছুদিনের পরিচয়ে যার সাথে আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠেছিল। তখন ফারহান খান ঢাকায় থাকত। বেশ কয়েকবার খান বাড়ির আতিথেয়তা গ্রহণ করার সুযোগ হয়েছিল। তিনি ধীরে মাথা নাড়লেন, কিছুক্ষণ নীরব থেকে এবার বললেন, আমার কাছে যখন এসেছ, আমাকে অতিথি সেবা করার সুযোগ দিতে হবে, থাকো কিছুদিন এই বুড়োর কাছে। সকাল হলে তোমার বাবার সাথে ফোনে কথা বলিয়ে দিও। জি অবশ্যই স্যার। স্যার, নো ইয়ং ম্যান, দাদাভাই বলো। তুমি আমার নাতির মতো। এ বাড়িতে আমার 5টি নাতি নাতনি রয়েছে। ভেতরে চলো, সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। রহমানকে মেহমানদের থাকার জন্য 2 তলার বড় ঘরটা গুছিয়ে দেয়ার নির্দেশ দিয়ে ইউসুফ চৌধুরী ওদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে বসার ঘরের পরিবেশ বদলে গেল। আড্ডার হাসির সুর থেমে গিয়ে জায়গা নিল একটা কৌতূহলী নিস্তব্ধতা। সব চোখ ঘুরে গেল নতুন আগন্তুকদের দিকে, যাদের চোখে মুখে গাম্ভীর্য, সাথে শ্রদ্ধার স্পর্শ। ইউসুফ চৌধুরী বাড়ির সকলের সাথে প্রত্যয় ও তার সঙ্গীদের পরিচয় করিয়ে দিতে লাগলেন। এ হলো প্রত্যয় খান। তার বাবা ফারহান খান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। আমার বহুদিনের পরিচিত। আমাদের এলাকায় ঘুরতে এসে গাড়ি খারাপ হয়ে গেছে, আজ ওরা আমার অতিথি। সৌরভী ভাবির সাথে সাথে রান্নাঘরের দিকে ছুটলেন। মেহমান এসেছে, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করতে হবে। প্রত্যয়ের দৃষ্টি ততক্ষণে অন্য কোথাও আটকে গেছে। সে ঠিক বিশ্বাস করতে পারছে না। মেলায় যাকে এক ঝলক দেখে প্রত্যয়ের শান্ত হৃদয়ে ঝড় উঠেছিল, সেই আবারও এখানে, এই চৌধুরী বাড়িতে। অবাক ব্যাপার। ইউসুফ চৌধুরী আঙ্গুলে ইশারা করে বললেন, এরা হচ্ছে আমার 2 নাতনি, তমসা আর মর্মসী। প্রত্যয় অস্পষ্ট গলায় বিড়বিড় করল, মর্মসী। সে মনে মনে নামটা কয়েকবার আওড়ালো। যেমন মিষ্টি দেখতে, তেমনি মিষ্টি নাম। মর্মসী প্রত্যয়কে দেখে বোকা বনে গেল। আবার সেই একই দৃষ্টি, ভদ্র কিন্তু কেমন অস্বাভাবিক। সে চোখ পাকিয়ে তাকালো, তবু প্রত্যয়ের চোখে কোনো চঞ্চলতা নেই, শুধু বিস্ময় আর নিঃশব্দ আকর্ষণ। বসো তোমরা। হেমা চৌধুরী স্নিগ্ধ গলায় প্রত্যয় ও তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন। তিনি চৌধুরী পরিবারের বড় বউ। অতিথি পরায়ণতায় কোনো খামতি নেই। সবাই সোফায় বসল। হেমা চৌধুরী এক ঝলক দেখে নিলেন ছেলেগুলোর চেহারা, পোশাক পরিচ্ছদ, ব্যবহার। তিনি মৃদু হেসে বললেন, তোমার বাড়ির সবাই ভালো আছেন? প্রত্যয় ভদ্র ভাষায় জবাব দিল, জি আন্টি, সবাই ভালো আছে। হেমা চৌধুরী এবার একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? পড়াশোনা কতদূর? প্রত্যয় এক বিনীত হাসি দিয়ে বলল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আন্টি। বাবা চান আমি রাজনীতিতে আসি, কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ। ওসব জটিলতা আমার পছন্দ না। শখের বসে ফটোগ্রাফি করি, ব্লগ বানাই। সেই উদ্দেশ্যেই এই তিসিপুর আসা। প্রথমবার এসেছি, সব জায়গা চিনি না, রাস্তাঘাটও কেমন যেন গোলমেলে লাগছে। হেমা চৌধুরী হেসে বললেন, কিছুদিন থাকো আমাদের বাড়িতে, ধীরে ধীরে সব ঠিক লাগবে। জায়গাটা ভালো, তোমাদের ভালোই লাগবে। এ কথা শুনে পাশেই বসা মর্মসী সবার অলক্ষ্যে নিজের চোখ উল্টে নিল। সে জানে ছেলেটা নিজেকে শান্তিপ্রিয় বলে দাবি করলেও তার দৃষ্টি বড়ই ব্যস্ত।
একে কেন সবাই থাকতে বলছে বাড়িতে? রাতের খাবারের টেবিলে শহীদের সঙ্গে প্রত্যয় ও তার বন্ধুদের প্রথম সাক্ষাৎ হয়। ইউসুফ চৌধুরী নাতির সঙ্গে প্রত্যয়ের পরিচয় করিয়ে দেন। প্রত্যয়ের দিকে একবার তাকিয়ে শহীদ কিছুক্ষণ নীরব থাকে। প্রত্যয় লক্ষ্য করে শহীদ একটু চুপচাপ, প্রয়োজন ব্যতীত কথা বলছে না। অন্যদিকে আসমা চৌধুরীর দুই ছেলে যেন একেবারে ইউসুফ চৌধুরীর কার্বন কপি। হাসি খুশি মিশুক, সবার সঙ্গে খোশগল্পে মেতে আছে। সৌরভী আর আসমা চৌধুরী সবার প্রতি মনোযোগী। কে কি খেতে চায়, কার কি দরকার। সৌরভী হাসি মুখে সেবায় ব্যস্ত। প্রত্যয় নিচের দিকে তাকিয়ে নিঃশব্দে খাচ্ছে আর খানিক পর পর মর্মুষীর দিকে পলক ফেলছে। সেই চাহনি শরীরের চোখ এড়ায় না। ভিতরে ভিতরে আগুন জ্বলে উঠেছে তার। ইচ্ছে হচ্ছে ছেলেটার চোখ উপরে নিয়ে গরম তেলে ভেজে অমলেট বানিয়ে খেয়ে ফেলতে। তবে তার মুখে এক বিন্দু প্রতিক্রিয়া নেই। কিছু না বলেই খাবার শেষ করে উঠে সোজা নিজের ঘরে চলে যায়। দোতলায় শরীরের ঘরের পাশে একটি বড় ঘর, যা সাধারণত তালাবদ্ধ রাখা হয়। পরিবারের নিকট আত্মীয়রা এলে সেই ঘরেই তাদের থাকার ব্যবস্থা হয়। ভিতরে দুটো বড় বিছানা পাতা, পরিপাটি। ইউসুফ চৌধুরীর নির্দেশে ঘরটা পরিষ্কার করা হয়েছে প্রত্যয়দের থাকার জন্য। রাতে তারা এখানেই থাকবে। ঘড়ির কাঁটায় রাত 1:30। শরীর বিছানায় হেলান দিয়ে বসে আছে। বালিশের পাশে রাখা ফোনটা হঠাৎ সশব্দে কেঁপে ওঠে, ফেসবুকের একটা নোটিফিকেশনে। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখে। 2 বছর আগে আজকের দিন। একটা ছবি, ইব্রাহিম চৌধুরীর জন্মদিনে পরিবারের সবাই একসাথে। ছবির ক্যাপশনে লেখা, বাবা, সারপ্রাইজ। দিনটা ছিল ইব্রাহিম চৌধুরীর মৃত্যুর আগের বছর। বাড়িতে না জানিয়ে ইতালি থেকে হঠাৎ চলে এসে বাবাকে সারপ্রাইজ দিয়েছিল সে। অর্থাৎ আজ ইব্রাহিম চৌধুরীর জন্মবার্ষিকী। সামনে থাকা ফোনের স্ক্রিনটা ঝাপসা লাগছে শরীরের কাছে। সিক্ত নয়ন জোড়া টলমল করছে। কিন্তু পুরুষ মানুষের চোখে পানি মানায় না। এই ভেবে নিজেকে শক্ত করে নেয় সে। অবহেলায় মেঝেতে পড়ে থাকা গিটারটা তুলে আনে। ধুলো জমে থাকায় সেটা হাত দিয়ে মুছতে মুছতে বেলকনির দিকে পা বাড়ায়। বেকনিতে রাখা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে। মাথার উপর তারাভরা আকাশ, গা ছুঁয়ে যাচ্ছে হালকা বাতাস। গিটারটা কোলে তুলে নিয়ে আঙুল রাখে তারে। ধীরে ধীরে গান ধরে। ছেলে আমার বড় হবে। মাকে বলতো সে কথা। হবে মানুষের মতো মানুষ এক। লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো, ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এ তো রক্তের সাথে রক্তের টান। স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম। মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন দেখি না তেমায়। কেউ বলে না তোমার কত। কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়। কেউ বলে না মানিক কোথায় আমার। ওরে বুকে আয়। হেমা চৌধুরী নিজের ঘরে বসে শুনতে পায়। তার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। ছেলের গিটার আর কণ্ঠস্বর তাকে অস্থির করে তুলেছে। ইব্রাহিম চৌধুরীর ছবির সামনে বসে অঝরে কেঁদে চলেছেন। প্রত্যয় গানের আওয়াজ পেয়ে বেকুনিতে এসে দাঁড়ায়। দূর থেকে দাঁড়িয়ে শরীরের গান শুনছে। শরীরের পুরুষালী শক্ত কণ্ঠস্বর চৌধুরী বাড়ির আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছে। ইউসুফ চৌধুরী চোখের চশমা খুলে হাতের আঙুলের সাহায্যে চোখের পাতা চেপে ধরে আছে। পাশে তার বিন্নি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে দেয়ালে টাঙানো একটা ফ্যামিলি ফটোর দিকে, যেখানে ইব্রাহিম চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখখানা দেখা যাচ্ছে। মিনিট খানেক পর প্রত্যয় নিজের ঘরে চলে যায়। মর্মুষীর সামনে টেস্ট এক্সাম। রাত জেগে পড়াশোনা করে। শরীরের গান শুনে শুরুতে কিছুটা বিরক্তিবোধ হয়। ধীরে ধীরে শরীরের কণ্ঠস্বর তীব্র হতে থাকে। মর্মুষীর কাছে মনে হয় তার দরজার অপর পাশে বসে শরীর গাইছে। সে দরজা খুলে বেরিয়ে আসে। শরীরকে বেকুনিতে দেখতে পায়। সহসা মর্মুষীর দিকে নজর যায় শরীরের। তার কণ্ঠ ভারী হয়ে আসে। সে গান বন্ধ করে চোখ বুজে বসে থাকে। দীর্ঘ করিডোর পেরিয়ে মর্মুষী ছুটে আসে শরীরের সামনে। হালকা আলোয় সে স্পষ্ট দেখতে পায় শরীরের চোখের পানি কাল বেয়ে নিচে নামছে। মর্মুষী কিছু না ভেবে হুট করে প্রশ্ন করে, আপনি কাঁদছেন? শরীর চোখ খুলে মর্মুষীকে সামনে দেখা মাত্র তার হাত পা অবশ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত থেকে গিটার ফেলে দেয় মেঝেতে। এই শরীরকে কেউ দেখেনি, কখনো দেখতে পায় না। সে কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না। তার সমস্ত শক্তির প্রাচীর নিমিষেই ভেঙে পড়ল, আর নিজেকে শক্ত রাখতে পারল না। মর্মুষীর হাতে হেঁচকা টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে এলো। এবার মর্মুষীর কোমর জড়িয়ে ধরে পেটের কাছে মাথা গুজে সশব্দে কাঁদতে শুরু করল। শরীরের ভারী নিঃশ্বাস আর চোখের জল মর্মুষীর উদর স্পর্শ করতেই সমস্ত অঙ্গ শিউরে উঠল। হাতে পায়ে কম্পন অনুভূত হচ্ছে। মর্মুষী বিমূঢ় ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে।
অজ্ঞাতসারে তার দুই হাত শরীরের চুলে বিচরণ করতে লাগলো। চোখের পানি ফোলা ফোলা গাল পেরিয়ে টুপ টুপ করে শরীরের মাথায় পড়ছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে, পুরুষ মানুষকে কাঁদতে দেখার মতো ভয়ঙ্কর দৃশ্য বুঝি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। মর্মুষী ধোয়াটে স্বরে বিড়বিড় করতে লাগলো, আপনার চোখে জল মানায় না। আপনাকে এই অবস্থায় দেখতে চায় না কেউ। আপনি একটা পচা লোক, আপনি কাঁদবেন কেন? আপনি বখাটে ছেলেদের সাথে মারামারি করবেন, রাস্তাঘাটে ঝগড়া করবেন, গুন্ডামি করবেন, অন্যকে কাঁদাবেন। তা না করে আপনি কাঁদবেন কেন? আপনাকে এসব মানায় না। সূর্য তখনও পুরোপুরি জাগেনি। সারা উঠোন জুড়ে ছড়িয়ে আছে আলো আধারির মায়ামত চাদর। ভোরের নিঃশব্দ শ্বাস ছুঁয়ে যাচ্ছে সবুজ ঘাসের ডগা। প্রত্যহ অনেকটা অন্যদের চেয়ে আলাদা। সকাল সকাল ঘুম থেকে জাগার অভ্যাস তার বহুদিনের। নিঃশব্দে হাঁটতে হাঁটতে সে চলে আসে বাড়ির পেছনের পুকুর ঘাটে। ঘাটটা পুরনো হলেও বেশ যত্নে রাখা। পাকা করা বড় সিঁড়ি, দুই পাশে গোল করে বসার জায়গা। এক পাশে দাঁড়িয়ে আছে দুটো কদম গাছ, ফুলে ফুলে ভরা। হালকা বাতাসে কদম ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসে। নিচে কিছু বাতাবি লেবুর গাছ, ডালে ডালে ঝুলছে সবুজ আর হালকা হলুদ রঙের লেবু। পুকুরের চারদিকে ছায়া ফেলেছে উঁচু উঁচু নারকেল আর সুপারি গাছ। পানির উপর ছায়াগুলো ঢেউয়ের সাথে সাথে নড়ছে। প্রত্যহ ধীরে ধীরে বসে খাটের পারে। কদম ফুলের একটা পাপড়ির জল ছুঁয়ে তার পায়ের কাছে ভেসে আসে। সবকিছুই তার কত আপন মনে হচ্ছে। যেন যুগ যুগ ধরে চৌধুরী বাড়ির সঙ্গে তার সখ্যতা। নাস্তার পর প্রত্যহ ইউসুফ চৌধুরীর হাতে বাবার ফোনটা তুলে দেয়। প্রায় ঘন্টা খানেক ফারহান খানের সঙ্গে কথা বলেন তিনি। ফোন রেখে কয়েক মুহূর্ত নীরব থাকেন। তারপর ধীরে প্রত্যয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার বাবা খুব চিন্তিত তোমাকে নিয়ে। ব্যস্ত মানুষ, চারদিকে অজস্র কাজের চাপ। তার মধ্যে তুমি তার চিন্তা বাড়িয়ে দিচ্ছ। রাজনীতিবিদদের শত্রুর অভাব নেই প্রত্যয়। তুমি কোনো রকম প্রোটেকশন ছাড়া যেভাবে ঘুরে বেড়াও তা বাবার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যয় মৃদু হেসে শান্ত গলায় বলল, ওইসব আমার ভালো লাগে না দাদা ভাই। পড়াশোনা শেষ করে নিজের একটা বিজনেস দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বাবা তাতে রাজি হলেন না। আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। চাই সুশৃঙ্খল একটা জীবন, একজন বিশ্বস্ত জীবনসঙ্গী আর আপনজনদের ভালোবাসা। ব্যাস এতটুকুই আমার পরিপূর্ণতা। দূর থেকে দাঁড়িয়ে হেমা চৌধুরী মনোযোগ দিয়ে প্রত্যয়ের কথা শুনছিলেন। তার চোখে মুখে মৃদু আলো। ইউসুফ চৌধুরীর চোখেও সন্তোষের ছায়া স্পষ্ট। দুপুর গড়িয়ে বিকেল। রোদে শুকাতে দেওয়া আচারের বয়ামগুলো কোলে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছিল মর্মসী। ঠিক সেই সময় ওপরে উঠছিল প্রত্যয়। এমন এক আকস্মিক মুহূর্তের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মর্মসীকে দেখা মাত্রই জ্বরসর হয়ে যায় প্রত্যয়ের পা। থমকে দাঁড়িয়ে পড়ে সে। বুকের ভেতর ঢেউয়ের মতো একের পর এক আলোড়ন উঠতে থাকে। সেই একই দৃষ্টি যেন জীবনের প্রথম কেন নারীকে দেখছে। বিমুগ্ধ বিস্ময়ের চাহনি। মর্মসীর চোখে সেই দৃষ্টি বিরক্তিকর। বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, পথ ছাড়ুন, যাব। প্রত্যয় নীরবে একপাশে সরে দাঁড়ায়। মর্মসী দ্রুত পায়ে নামতে থাকে। কয়েক ধাপ নামতেই পা হোঁচট খায়। আচমকা পড়ে যায় সিঁড়িতে। আচারের বয়ামগুলো গড়িয়ে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আহ শব্দ করে বসে পড়ে মর্মসী। প্রত্যয় দৌড়ে এসে তার সামনে বসে পায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই মর্মসী কাঁপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, ডোন্ট টাচ, সরে যান। প্রত্যয় থমকে যায়। হতচকিত দৃষ্টিতে মর্মসীকে দেখে। মর্মসী দুই হাতে পা চেপে ধরে বসে আছে। চোখ দুটো বন্ধ, চিবুক নিচে। মুখ ব্যথায় কুকড়ে আছে। সহসা পেছনে থেকে ভেসে আসে শরীরের দৃঢ় কণ্ঠস্বর, এখানে কি করছিস মমু? প্রত্যয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলে, তুমি এখানে কি চাই? প্রত্যয় কিছুটা থতমত খেয়ে উঠে দাঁড়ায়। শান্ত গলায় জবাব দেয়, ও পড়ে গিয়েছিল। হেল্প করতে চাইলাম, আমাকে দেখতে দিচ্ছে না। পায়ে লেগেছে মনে হচ্ছে। শরীরের মুখ আরো কঠিন হয়ে ওঠে। রুক্ষতার সহিত বলল, তাতে তোমার কি? নিজের কাজে যাও গো। এবার পুরোপুরি জমে যায় প্রত্যয়। কিছুই বুঝে উঠতে পারে না। এ বাড়ির ছেলে মেয়েগুলো এমন অদ্ভুত কেন? সে চুপচাপ পিছু হাঁটে। শরীর এগিয়ে এসে মর্মসীর সম্মুখে বসে। মর্মসী পায়ে হাত চেপে ধরে আর্তনাদ করছে। শরীর শার্টের হাতে গুটাতে গুটাতে তাকায় মর্মসীর মুখপানে। এরপর আচমকা মর্মসীকে পাজা কোলে তুলে উঠে দাঁড়ায়। মর্মসী কিছু বুঝে উঠার আগেই নিজেকে শরীরের কোলে আবিষ্কার করল। শরীর হাঁটা শুরু করলে মর্মসী নিজেকে ধাতস্থ করতে শরীরের শার্টের কলার খামচে ধরল। মুচড়ামুচড়ি শুরু করে বলতে লাগলো, কি করছেন? নামান, পড়ে যাব আমি। শরীর মর্মসীর কথায় কান না দিয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। মর্মসী ভয়ে লজ্জায় কাচুমাচু হয়ে নিজেকে শরীরের দিকে গুটিয়ে নিচ্ছে।
এক পর্যায়ে শরীরের খোঁচা খোঁচা দাড়ি মর্মুষীর লাজুক আদলে খসা লাগতেই মর্মুষী কেঁপে ওঠে। শার্টের কলার ধরে রাখা হাতের মুঠো আরো শক্ত করে পিটপিট নয়নে তাকায় শরীরের দিকে। শরীরের চোখে চোখ পড়তেই আবারও চোখ মুখ কুঞ্চিত করে দৃষ্টি সরিয়ে নেয়। শরীর স্বাভাবিক ভঙ্গিতে দ্রুত পায়ে হেঁটে মর্মুষীকে তার ঘরে নিয়ে বিছানায় ফেলে দিল। মর্মুষীর সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে উঠল। চোখ খুলে বিস্মিত নয়নে তাকিয়ে দেখল শরীরের মুখভঙ্গিমা পুরো পাল্টে গিয়েছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে মর্মুষীর দিকে। এই বুঝি কষে এক থাপ্পড় বসিয়ে দিবে। মর্মুষীর ভেতরে ভয় কাজ করতে আরম্ভ করেছে। কিন্তু না, লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস নিয়ে শরীর মর্মুষীর পায়ের কাছে বসে পায়ের দিকে তাকিয়ে ব্যথার জায়গা ছুঁয়ে দেখে গলায় ছড়ে পড়ে চেপে রাখা ক্ষোভ। প্রত্য ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে না? তুই সারাদিন ওর সামনে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর বাপকে বলবো। মর্মুষী নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বসার চেষ্টা করে। শরীরের এরূপ আচরণে কিছুটা স্তম্ভিত হলেও মনে মনে ভাবে প্রত্যয়কে দেখে শরীর এমন তেলে বেগুনে জ্বলছে কেন। মর্মুষী ব্যথার তাড়নায় আর কিছু ভাবতে পারে না। টলমল দৃষ্টি ফেলে বলে, আমি ঘুরে বেড়াইনি। উনিই বারবার সামনে চলে আসেন। শরীরের চেহারায় বিরক্তির ছাপ দেখতে পেয়ে মর্মুষী আর কিছু বলে না। শরীর হেমা চৌধুরীকে ফোন করে মর্মুষীর ঘরে আসতে বলল। তারপর তড়িঘড়ি করে বেরিয়ে গেল। প্রত্যয়কে একটু গম্ভীর আর চিন্তিত দেখে বন্ধুরা খোঁচা দিতে আরম্ভ করল। ইস্ট অর ওয়েস্ট? প্রত্যয় খানিজ দিবেস। প্রত্যয়, তোর পেজের শেষ 2 দিনের সব ভিডিও ভাইরাল। একটা তো মিলিয়ন ভিউ ডান। কিন্তু এমন ম্যারোমেরে দেখাচ্ছে কেন তোকে? প্রত্যয় এক মুহূর্ত চুপ থেকে বলল। যতবার মর্মুষীর সামনে যাচ্ছি মেয়েটা কেমন মিসবিহেভ করছে। আজ আবার শরীর চৌধুরী। কি অদ্ভুত পরিবার ভাই। জাতির ক্রাশ বয় প্রত্যয় খানকে পাত্তা দেয় না। হে কোনো সাধারণ মেয়ে নয়লা। প্রত্যয়ের বন্ধুরা হেসে লুটোপুটি খাচ্ছে। মেলার পরদিন থেকেই প্রত্যয় তার পেজে আর কিছু আপলোড করছে না। না কোনো ছবি ভিডিও, না কোনো লাইভ পারফরমেন্স। খোঁজ খবর না পেয়ে তার হাজার হাজার ভক্ত ইনবক্স ভরিয়ে ফেলছে। কিন্তু প্রত্যয় এখন অন্য এক দুনিয়ায়। বন্ধুরা অবশ্য মজা নেয়ার সুযোগ ছাড়ল না। একজন হেসে বলল, চৌধুরী সাহেবের সাথে তো ভালোই ভাব জমিয়েছিস। এবার এগোতে পারিস। বলে দে মর্মুষীকে ভালো লাগে। সব ঝামেলা শেষ। প্রত্যয় কপালে ভাঁজ ফেলে একটু গম্ভীর গলায় বলল, মর্মুষীর চোখে আমার প্রতি বিরক্তি আর ঘৃণা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তোর ক্যালমার দেখিয়ে ওকে তোর প্রেমে ফেলতে পারছিস না। ওসব কাজে দিবে না, সরাসরি কথা বলবো। তাতে যদি লাভ না হয় তখন বাড়ির বড়দের সঙ্গে কথা বলবো। আর তাতেও যদি। বন্ধুর কথা শেষ না হতেই প্রত্যয় বলল, বাবাকে দিয়ে প্রস্তাব পাঠাবো। আর তাতেও? তোরা কি বন্ধু না শত্রু? প্রত্যয়ের বন্ধুরা মুখ টিপে হাসতে শুরু করল। পরন্ত বিকেলে জানালার ফাঁক গলে প্রবিষ্ট নরম রোদ মর্মুষীর গায়ে লাগছে। সে রোদে বসে হাতে বই নিয়ে মনোযোগ দিয়ে পড়ছে। কাঠের দরজায় ক্যাচ ক্যাচ শব্দ শুনে মাথা উঁচু করে দেখল দিনু, হাতে অনেকগুলো চকলেট। দিনু মর্মুষীর বিছানায় তার পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলল, নতুন ছেলেটা তোমাকে ছাদে যেতে বলেছে। নতুন ছেলেটা মানে? প্রত্যয় নামে যে ছেলেটা এসেছে। সেই তোমাকে ছাদে রেখেছে? মর্মুষীর চোখে মুখে চিন্তার ভাঁজ। ভ্রুজরা এক করে কিছুক্ষণ ভাবল, এরপর বই ভাঁজ করে রেখে ছাদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল। ছাদের ওপর নিস্তব্ধতা। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে আর রোদ ম্লান স্বর্ণালী আলোয় ছাদের কার্নিশে থেকে আছে। পাপড়ি ছড়ানো কদম ফুলের গাছটা নড়ছে হাওয়ায়। মর্মুষী ধীরে ধীরে উঠে আসে ছাদে। সামনের দিকে তাকিয়ে দেখে প্রত্যয় দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। তার চোখে স্পষ্ট একটা অস্থিরতা। মর্মুষীর উপস্থিতি টের পেয়ে সোজা হয়ে দাঁড়ায় প্রত্যয়। আঙুলের সাহায্যে চুলে ব্রাশ করে ঠিকঠাক ভঙ্গিতে তাকালো মর্মুষীর দিকে। গলা খাকারি দিয়ে শান্ত স্বরে শুধালো, কেমন আছো মর্মুষী? ভেবেছিলাম আসবে না। আমাকে সময় এবং গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। মর্মুষী চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে মিশ্র অভিব্যক্তি। প্রত্যয় এবার একটু সাহস করে এগিয়ে আসে। তোমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছিল প্রথম দিন থেকেই। কিন্তু তোমার সামনে এলেই আমি শব্দ হারিয়ে ফেলি। এক মুহূর্তের নিঃশব্দতা। মর্মুষী এবার নিচু গলায় বলে, কি বলতে চান একটু সংক্ষেপে বলবেন প্লিজ। সামনে আমার টেস্ট এক্সাম। ব্যস্ত সময় পার করছি। ছোট করে সোজা কথায় বললে ভালো হয়। প্রত্যয় খানিকটা ঘাবড়ে গেল। মেয়েটা বয়সের তুলনায় যেন বেশি ম্যাচুরিটি দেখাচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বুকে সাহস সঞ্চয় করে বলল, মেলায় প্রথম দেখাতেই তোমায় ভালো লাগে। এ বাড়িতে আবার তোমার দেখা পাবো স্বপ্নেও ভাবিনি। হয়তো ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে। তোমাকে দেখলে আমার অস্থিরতা বাড়ে। সব এলোমেলো লাগে।
তোমার প্রত্য কথা শেষ করতে পারল না। মর্মসী তাকে থামিয়ে দেয়। ভাবলেশহীন জবাব দেয়, এসব বলতেই ডেকে পাঠিয়েছেন? তাহলে শুনুন, প্রথমত আপনি এই বাড়ির অতিথি। দাদাভাই আপনাকে নিজের নাতির মতো আপন করে নিয়েছেন। এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয় এরকম কিছু করবেন না। দ্বিতীয়ত, আমাকে এত খেয়াল করেন অথচ আমাকে চেনার সামান্যতম চেষ্টাও চালাচ্ছেন না। আরো বেশি করে খেয়াল করুন। আশা করি শীঘ্রই আপনার ঠুনকো ভালো লাগা আর আবেগ কেটে যাবে। এইটুকু একটা মেয়ের মুখে এমন স্পষ্ট আর ধারালো কথা শুনে আশ্চর্যান্বিত হলো প্রত্য। তার জিহ্বাঠোঁট অবশ হয়ে আসছে। মুখ দিয়ে শব্দ বের হতে চাইল না। মর্মসী হুড়মুড় করে ছাদ থেকে নেমে এলো। শরীরের ঘর পরিয়ে যেতে চাইল দ্রুত পায়, কিন্তু পারল না। শরীরের ঘরের সামনে পৌঁছাতেই পেছনে থেকে ভেসে এলো পরিচিত গম্ভীর কণ্ঠস্বর, মম। মর্মসী হকচকিয়ে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে ভেতরে দৃষ্টি ফেলল। শরীর উল্টো দিকে ঘুরে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে। মর্মসী মনে মনে আওড়ালো, ভূত নাকি লোকটা? না দেখেই বুঝে গেল আমি এখান দিয়ে যাচ্ছি। মর্মসী নিশ্চুপ, সারা শব্দ নেই, তবে শরীর নিশ্চিত মর্মসী দাঁড়িয়ে রয়েছে এখনো। এবার একটু জোরে ডাকল, মম, কিরে শুনতে পাচ্ছিস না? মর্মসী ভেতরে প্রবেশ করে শরীরের দিকে এগিয়ে গেল। বলুন। অসময়ে ছাদে কি? কিছু না, এমনি। ঘরে গরম লাগছিল তাই হাওয়া খেয়ে এলাম। শরীরের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল। মিথ্যাও ঠিকঠাক বলতে শিখিসনি। হাঁটু ভাঙা বুদ্ধি নিয়ে আবার তমসার বিয়ে ভাঙিস? মানুষগুলো এতই গর্দভ। মর্মসী এবার লজ্জায় পড়ল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শরীর তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল, ছেলেটার সাথে কথা বলতে গিয়েছিলি? মুহূর্তে মর্মসীর মুখ পাংশে হয়ে এলো। না মানে, উনিই ডেকেছিলেন। দিনুকে দিয়ে ডেকে নিয়ে গেলেন ছাদে। বাহ, ভালোই এগোচ্ছে কাহিনী। আমি কি ভিলেনের চরিত্রে অংশ নিতে পারি? কয়েক লক্ষ টাকা দিয়ে ছেলেটাকে বলবো মমর জীবন থেকে চলে যা। মর্মসীর মেজাজ চড়ে গেল। রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল, আপনি সন্দেহ করছেন আমায়? শরীরের সোজা উত্তর, সেই দিন যেন না আসে আচারওয়ালি। আর যদি আসে তাহলে প্রত্যফত্ত না ধরে বড় রাস্তার মোড়ের আচারওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। মর্মসী মুখ বাঁকা করে একটা ভুঁচি কেটে রাগে হনহন করে চলে গেল। বর্ষাকালে কর্দমাক্ত রাস্তাঘাট একটা সাধারণ ঘটনা। আধা পাকা রাস্তাগুলো যেন এক একটা কাদার পুকুরের রূপ নিয়েছে। ভাঙা ভাঙা ইটের পথ, জায়গায় জায়গায় কাদায় পা আটকে যাচ্ছে। মর্মসী আর তমসা হাতে হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কলেজের পথে। দুজনেই ইউনিফর্মে, কাঁধে ঝোলানো ব্যাগ। মেলার দিন থেকেই রামু কাকা অসুস্থ। একদিক দিয়ে দুজনই খুশি। হঠাৎ কোথা থেকে এক বিকট চেহারার পাগল লোক ওদের সামনে এসে দাঁড়ায়। ছেঁড়া জামা, এলোমেলো চুল আর মুখ ভর্তি দাড়ি। চোখ দুটো রক্তিম। তমসা ভয় আঁতকে উঠে মর্মসীর হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে। তার চোখে ভয় দম বন্ধ হয়ে আসছে। মর্মসী একবার ভালো করে খেয়াল করে পাগলটাকে। তারপর তমসার হাত শক্ত করে ধরে বলে, দ্রুত চল তমসা, দাঁড়াবি না। পাগলটা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু মর্মসী দ্রুত পা চালিয়ে তাকে পাশ কাটিয়ে চলে যায়। কাদায় পিছলে যেতে যেতে দুই বোন ছুটতে শুরু করে। কলেজে পৌঁছে দুজন দুজনের গন্তব্যে চলে যায়। তমসা এখনো কিছুটা ভয় পেয়ে আছে। ক্লাসে ঢুকে বান্ধবীদের সাথে পাগলটার বিষয়ে গল্প করতে লাগলো। অন্যদিকে মর্মসী হাঁটছে ধীর পায়ে। তার মনে আর পাগলের ভয় নেই। কলেজ ছুটির পর তমসা মর্মসীর জন্য গেটের পাশে দাঁড়িয়ে আছে। সব ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে। মর্মসীর টিকিটটারও দেখা মিলছে না। গেল কেথায় মেয়েটা? তমসা আবার ভেতরে ঢুকলো। রিয়ার খোঁজ করতে করতে দেখা হলো রিয়ার সঙ্গে। তমসা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আমার বোন কেথায়? সে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল। বলল তেমার জন্য গেটের বাইরে অপেক্ষা করবে। আমি তে বাইরেই দাঁড়িয়ে ছিলাম, ওকে দেখতে পাইনি। কোথায় গেল? আমাকে ফেলে বাড়িতে চলে যায়নি তো? তমসা আর রিয়া আরো একবার কলেজের ভবনগুলো ঘুরে দেখল। মর্মসীকে না পেয়ে তমসা অভিমানী স্বরে বলল, অসভ্য মেয়ে, আমাকে রেখে বাড়ি চলে যাওয়ার প্রতিশোধ আমি নেব। তমসা বাড়িতে ফিরে হেমা চৌধুরীর কাছে গিয়ে অভিযোগী স্বরে জিজ্ঞেস করল, কোথায় তোমার ছোট কন্যা? আজ ওর একদিন কি আমার একদিন? হেমা চৌধুরী একটু অবাক হলেন। কার কথা বলছিল? মর্মসী। কোথায় সে? কোথায় মানে? ফেরেনি? না, তোর সাথে আসেনি। এবার তমসার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া অবস্থা। বোন ফেরেনি? সে তাকে না পেয়ে সোজা বাড়িতে চলে এসেছে। এখন মাকে কি বলবে? নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বিড়বিড় করছে। আবারও হেমা চৌধুরী জিজ্ঞেস করলেন, কিছু জিজ্ঞেস করছি তমসা, মর্মসী কোথায়? তমসা আর বিলম্ব না করে বলতে লাগলো সে কলেজ ছুটির পর মর্মসীকে পায়নি। পুরো কলেজ খুঁজেও পায়নি, তাই চলে এসেছে।
এবার হেমা চৌধুরী তমসার উপর ক্ষেপে উঠলেন। দুই বোন একসাথে বেরিয়েছিস, একসাথে বাড়ি ফিরবি। ড্রাইভার নেই, একা ছাড়তে চাইনি আমি। জেদ করে চলে গেলি দুটো। এখন তুই মেয়েটাকে রেখে চলে এলি। গাধার বাচ্চা পেটে ধরেছে। এমনিতেই চারপাশের শত্রুর অভাব নেই। তমসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মর্মুষী ফোন নেয়নি, যে কারণে তার সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। ইউসুফ চৌধুরীর সাথে সাথে ড্রাইভারকে ফোন করে আনলেন। অসুস্থতা নিয়েই রামু ছুটে এলো। গাড়ি বের করে কলেজের উদ্দেশ্যে বের হলেন। শরীদ বাড়ি ফিরেছে। ইউসুফ চৌধুরীকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখল। বাড়িতে ঢুকে রান্নাঘরে তমসার উপর হেমা চৌধুরীর চড়াও হওয়া শুনে শরীদ এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ভেতরে ঢুকে জানতে পারে মর্মুষীকে কলেজ ছুটির পর থেকে পাওয়া যাচ্ছে না। তমসাকে ফের জিজ্ঞেস করে। তমসার এবার কলেজে যাওয়ার সময় রাস্তায় আটকে দাঁড়ানো পাগলটার কথা মাথায় আসে। সে বলতে শুরু করে। হেমা চৌধুরী তেরে এসে মেয়েকে জোরে ধমকাতে থাকেন। এই কথা সে এতক্ষণ বলেনি কেন? শরীদ আর এক মুহূর্ত দেরি করল না, বেরিয়ে গেল। পথিমধ্যে প্রত্যয় আর তার বন্ধুদের দেখা গেল ক্যামেরা নিয়ে বের হয়েছে। ইউসুফ চৌধুরী তাদের ডেকে গাড়িতে তুলে নিলেন। পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও মর্মুষীর দেখা মিলল না। শরীদ ক্লাবের ছেলেদের নিয়ে তিসিপুর সহ আশেপাশে বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়েছে। অন্যদিকে ইউসুফ চৌধুরী মর্মুষীর সকল বন্ধুবান্ধবদের বাড়িতে খোঁজ নিয়েছেন। প্রত্যয় হঠাৎ বলে ওঠে, সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞাপন দিতে পারেন দাদাভাই। প্রত্যয়ের কথায় অসম্মতি জানিয়ে ইউসুফ চৌধুরী বললেন, চৌধুরী বাড়ির সমর্থ মেয়ে হারিয়ে গেছে, এটা বিজ্ঞাপন দিয়ে লোক জানাজানি করা মানে চৌধুরী বাড়ির সম্মানহানি। লোকে কি ভাববে? প্রত্যয় আর কিছু বলল না। তার ভেতরটাও ভয়ে আর আতঙ্কে কেঁপে উঠেছে। তার পছন্দের মানুষ এভাবে হারিয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সূর্যের শেষ আভাটুকু দেখা যাচ্ছে। শরীর এখন হাঁপিয়ে গিয়েছে। হাঁটু গেড়ে বসে পড়ে রাস্তায়। শরীরের শেষ শক্তিটুকু যেন ফুরিয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আকাশ ও হিমেল বলছে, ভাই, আল্লাহ না করুক এটা বাসার করিমের কাজও হতে পারে। কথাটা শোনা মাত্র শরীর সিংহের ন্যায় গর্জন করে ওঠে। করিমের পুরো গোষ্ঠী জ্যান্ত পুঁতে দেব। আকাশ শরীরের কাছাকাছি এসে দাঁড়ায়। চলেন অলিকনগরে। আমার মন বলতাছে মর্মুষী আপারে ওইখানেই পামু। শরীর চোখ বন্ধ করে শক্ত নিঃশ্বাস নিল। অলিকনগর তিসিপুর থেকে মাত্র 5 কিমি দূরত্বে। বাসার করিমের পৈতৃক ভিটা। সে আকাশ আর হিমেলকে নিয়ে অলিকনগরের উদ্দেশ্যে রওনা হলো। মর্মুষীকে পছন্দ হওয়ার পর থেকেই তৌকির তিসিপুরে সিসি ক্যামেরার মতো লোক লাগিয়ে রাখে। এখানকার সমস্ত আপডেট ঘরে বসে গ্রহণ করে। এর মধ্যে তিসিপুর এলাকায় সবার মুখে মুখে রটে গিয়েছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে হারিয়ে গিয়েছে। তৌকির খবরটা পেয়েই বাসার করিমকে ফোন করল। শরীর আকাশ আর হিমেল মিনিট 20 পর অলিকনগরে পৌঁছে যায়। গ্রামটা খুব একটা বড় না। সব মিলিয়ে 25 থেকে 30টার মতো বাড়ি রয়েছে। হিমেল আর আকাশকে একদিকে পাঠিয়ে শরীর চলে গেল অন্যদিকে। ঘণ্টা খানেক পর শরীরের ফোনে হিমেলের কল এলো। হ্যালো ভাই, অলিকনগর পূর্বপাড়া জামে মসজিদের বিপরীত পাশে একটা পুরনো বাড়ি। স্থানীয় লোকদের মতে বাড়িটি পরিত্যক্ত, কেউ থাকে না। এতগুলো বাড়িতে খুঁজেছি, এটাও দেখে চাই। কোথায় আপনি? শরীর সংক্ষেপে বলল, আসছি। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে বাড়ির চারপাশ। বাইরে থেকে বাড়িটা পুরো অন্ধকার। পরিত্যক্ত মনে হলেও ভেতরে প্রবেশ করে 3 জনই থমকে গেল। দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতর স্বল্প আলো দেখা যাচ্ছে, অথচ ঘরের দরজায় ঝুলছে বিশাল এক লোহার তালা। ভেতরে খাবলা আছে ভেবে 3 জন এগিয়ে গেল। তালা ভাঙার শব্দ পেয়ে ভেতরে কারো ছুটোছুটির শব্দ শোনা যাচ্ছে। শরীর এবার দ্রুত গতিতে তালা ভাঙতে থাকে। দরজায় প্রকাণ্ড ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতেই সেই পাগলটাকে দেখতে পায়। তমসার দেয়া বর্ণনার সাথে হুবহু মিলে যায়। পাশেই মর্মুষীর নিস্তেজ দেহ পড়ে আছে। শরীর ছুটে যায় মর্মুষীর দিকে। অন্যদিকে আকাশ আর হিমেল পাগলটাকে ধরে টানতে টানতে বের করে বাইরে নিয়ে আসে। শরীর মর্মুষীর দিকে ঝুঁকে বসে মাথাটা নিজের কোলে তুলে মর্মুষীর গালে হাত দিয়ে ডাকল, মম, এই মম, তাকা সোনা, আমি এসেছি। মম, চোখ খোল পাখি। মর্মুষী চোখ খুলল না। জ্ঞান হারিয়েছে অনেকক্ষণ। শরীর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নিল। এক কোণে 2টো মোমবাতি জ্বলছে। এছাড়া আর কোনো আলো নেই পুরো বাড়িতে। শরীর আবছা অন্ধকারে মর্মুষীর গায়ে হাত বুলিয়ে পরখ করতে লাগলো। সব ঠিক আছে। মোমবাতির হালকা আলোয় কেবল মর্মুষীর কপালে একটা ছোট ক্ষত দেখতে পেল। খুব সম্ভবত কোনো শক্ত কিছুর উপর পড়ে গিয়ে সামান্য কেটে গেছে। চলবে।